শিক্ষার্থীরা, আজকে আমাদের লেকচার নাম্বার 30। আমরা খুব তাড়াতাড়ি কোর্সটা শেষ করে ফেলতে যাচ্ছি। 30 মানে হচ্ছে কিন্তু আমাদের নবম অধ্যায়ের কালীন শাড়ি বিশ্লেষণের কিন্তু শেষ লেকচার। ঠিক আছে, আজকে আমার খুব শান্তি লাগছে যে কোর্সটা শেষ পর্যন্ত শেষ হতে যাচ্ছে। এত খারাপ একটা বছর আমরা কাটিয়েছি যে আমাদের অনলাইনে কোর্স নিতে হচ্ছে, এবং আসলে এই যে স্ট্যাটিস্টিক্স, এটা আসলে অনলাইনে নেওয়ার মতো কোর্স না। কারণ স্ট্যাটিস্টিক্সটা বোর্ডেই বোঝাতে ভালো, যেটা কিনা হচ্ছে সবাইকে রিচ করতে পারে। বোর্ডে বোঝালে সব স্টুডেন্ট সমানভাবে রিচ করতে পারে, এবং যদি ক্লাসরুমে তাদের কোনো ধরনের কনফিউশন অ্যারাইজ করে, দেন ওখানেই এইটা কিন্তু সলভ করা পসিবল। আবার হচ্ছে এভরিডে অথবা এভরি উইক, হ্যাঁ এভরিডে হয়তো পসিবল না, বাট এভরি উইক যদি 2-3 অর মোর ক্লাসেস থাকে, তাহলে যেটা হয় যে দেখতে দেখতে সপ্তাহে 3 দিন যদি দেখা হয় স্টুডেন্টদের সাথে, তাহলে তাদের মনে যদি কোনো ধরনের কনফিউশন দেখা দেয় বা তাদের পড়াশুনো নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, সেটা কিন্তু সাথে সাথে সলভ করে দেওয়া পসিবল। কিন্তু একটা রেকর্ডেড ভিডিওতে একটা টপিক বুঝিয়ে দিয়ে সেটা কোনো স্টুডেন্ট দেখে, কোনো স্টুডেন্ট দেখে না, কারো হয়তো দেখার ইচ্ছা আছে কিন্তু ইন্টারনেট অথবা স্মার্টফোন অ্যাভেল করতে পারছে না, সেক্ষেত্রে যেটা হয় যে ক্লাসগুলো কিন্তু সবার কাছে রিচ করছে না। এক একটা ক্লাসের ভিউজ হচ্ছে ম্যাক্সিমাম 30-40। তো 30-40 কিন্তু একটা ক্লাসের টোটাল স্টুডেন্ট না। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু এটা না। সেক্ষেত্রে ক্লাসটা সবার কাছে ফার্স্ট অফ অল রিচ করছে না, সেকেন্ড অফ অল তারা হচ্ছে কনসেন্ট্রেট করতে পারছে না, থার্ড হচ্ছে কোনো কোশ্চেন অ্যারাইজ করলে এটা হচ্ছে একদম ইমিডিয়েটলি এটার কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না, অনেকের কাছে বই নেই, সব মিলিয়ে কিন্তু একটা মানে কি বলবো, এটাকে একটা বিধ্বস্ত অবস্থা। তো সেই ক্ষেত্রে তারপরও ফাইনালি যেভাবেই হোক না কেন, আমি কিন্তু তোমাদেরকে 30টা ক্লাস করিয়ে ফেলছি, এবং আমার কোনো ক্লাসেরই কিন্তু ডিউরেশন 20 মিনিটের কম নেই আমার যতদূর মনে পড়ে। আমি জানি না, আমার ভুল হতে পারে, বাট আই এম অলওয়েজ ট্রাইং টু মেক এ ক্লাস যেটা কিনা ডিউরেশনটা অবভিয়াসলি 20-30, মোর দেন 30 মিনিটস কাভার করে। কারণ স্ট্যান্ডার্ড একটা ক্লাস নিতে গেলে কিন্তু 30 মিনিটসের নিচে কখনোই চিন্তা করা যায় না। যাই হোক, আজকে আমি একা একাই অনেক কথা বলে ফেলছি। ক্লাসের দিনগুলো মিস করছি। ক্লাসে থাকলে হয়তো তোমাদের সবার সাথে কথা বলতে পারতাম, অ্যাটলিস্ট হচ্ছে তোমাদের হাসি মুখগুলো দেখতে পারতাম, কারণ তোমরা খুব হাসি খুশি একটা জলি ক্লাস এনভায়রনমেন্ট অলওয়েজ ক্রিয়েট করে রাখতে, যেটা কিনা আমি এখনও মিস করি। আর তোমাদের কলেজটাই ছিল আমার হচ্ছে কি বলবো, আমার কর্মজীবন যেটাকে বলে, আমার প্রফেশনাল লাইফের প্রথম যেখানে ক্লাস নেয়া। এই কোর্সটাই আমি ফর্মালি কোনো কোর্স যদি পড়িয়ে থাকি কাউকে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো আমার খুব ভালো একটা এক্সপেরিয়েন্স আছে কলেজে তোমাদের সবার সাথে। তো যেটা হচ্ছে যে আমরা কোর্স শেষ করে ফেলছি। আমি জানি যে তোমরা অনেকেই বাসায় প্র্যাকটিস করো, জানি অনেকেই বাইরে হয়তো অন্য কারো কাছ থেকে হেল্প নিয়ে থাকো, বাট ফাইনালি ফর্মালি এবং হচ্ছে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে অনলাইনেই আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করে ফেলছি। ইটস আ ভেরি ভেরি গুড কি বলবো অ্যাচিভমেন্ট আমাদের জন্য। তো আমি ফিল করব যে আমি হয়তো তোমাদের কলেজে আর কখনোই যাব না। তোমাদের কলেজে আমি প্যান্ডেমিক শেষ হয়ে গেলেও কখনো আর যাওয়া হবে না, অন্তত ক্লাস নিতে আর কখনো তোমাদের কলেজে আমার যাওয়া হবে না। তো কি বলবো, যদি কখনো দেখা হয় আলহামদুলিল্লাহ, আর যদি দেখা না হয় তোমরা সবসময় অবশ্যই ভালো কোথাও যাবে, তোমাদের ক্যারিয়ার ভালো হবে, আমি অলওয়েজ তোমাদের জন্য প্রে করি। আর হচ্ছে এই যে পুরোটা টাইম, দিস 30 ক্লাসেস, এই যে পুরোটা টাইম তোমরা আমার সাথে কন্টিনিউ করেছো,
ইটস রিয়েলি রিয়েলি গ্রেট, মানে কি বলবো, এটা আসলেই একটা গ্রেট অ্যাচিভমেন্ট। তো তোমাদের সাথে আবার যদি কখনো দেখা হয় কলেজ ক্যাম্পাসে, আদারওয়াইজ অন্য কোথাও, আমি নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক, তোমাদের ক্লাসটা ফাইনালি শেষ হচ্ছে, তোমরাও একটু রিল্যাক্স হবে, এরপর থেকে প্র্যাকটিস করবে, শুধু ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিবে। অ্যান্ড আমরা জানি যে গভর্নমেন্টের ডিসিশন অনুযায়ী উইদিন 2 or 3 হবে না, 2 মান্থসের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, ক্যাম্পাস খুলে যাওয়ার কথা। তো নিশ্চয়ই তোমরা ভালো কিছু প্রিপারেশন নিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষার এক্সামে হচ্ছে পার্টিসিপেট করবে। হ্যাঁ, আচ্ছা, চলো আমরা এবার 30 লেকচার শেষ করি। খুবই ইজি, খুবই থিওরিটিক্যাল একটা টপিক, কোনো ম্যাথমেটিক্স নেই। এরপরে আরও 2টা ক্লাস আমি নিব চ্যাপ্টার 10-এর উপরে। তো এরপর থেকে শুধু থিওরি অ্যান্ড থিওরি, there is no mathematics here, so let's start. হ্যাঁ, ওকে। গতিশীল গড় অনুপাত পদ্ধতি। আমরা যে ঋতুজ ভেদের 4টা পদ্ধতি পড়েছি, তার মধ্যে 2 নম্বরে ছিল গতিশীল গড় অনুপাত পদ্ধতি। এখন এই যে গতিশীল গড় অনুপাত পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু শতাংশিক গড় পদ্ধতি, শতাংশিক গড় পদ্ধতি নামেও কিন্তু পরিচিত। আচ্ছা, ঋতুজ সূচক নির্ণয়ের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যাপকভাবে এবং সন্তোষজনকভাবে ব্যবহৃত হয়। এখন ঋতুজ সূচক নির্ণয়ে নিম্নের পদক্ষেপসমূহ অনুসরণ করা হয়, অর্থাৎ যখন আমরা ঋতুজ সূচক নির্ণয়ের ক্ষেত্রে গতিশীল গড় পদ্ধতি ব্যবহার করব, তখন আমরা কয়েকটা পদক্ষেপ অনুসরণ করব। এখন সেই পদক্ষেপগুলো কি কি? পদক্ষেপ নাম্বার 1, যেটা হলো প্রথমে প্রত্যেক বছরের জন্য প্রদত্ত তথ্যসমূহকে কিন্তু বছর ও মাসের ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে হবে। তথ্যসমূহকে বছর ও মাসের ক্রম অনুযায়ী, বছর ও মাস, হ্যাঁ, বছর ও মাসের ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে হবে। এরপরে আছে সেকেন্ড পদক্ষেপ, যেটা যে কালীন সারির যে তথ্যাবলী, সেই তথ্যাবলীর সাহায্যে 12 মাসের গতিশীল গড় নির্ণয় করতে হবে এবং নির্ণয় করে তা কেন্দ্রীভূত করতে হবে। হ্যাঁ, নির্ণয় করে প্রথমে হচ্ছে গড় নির্ণয় করতে হবে, তারপরে সেটাকে কেন্দ্রীভূত করতে হবে। অর্থাৎ হচ্ছে 12 মাসিক কেন্দ্রীভূত যে গতিশীল গড়সমূহ, সেটার আমাদের দ্বিতীয় পদক্ষেপে গিয়ে বের করতে হবে। এরপরে তৃতীয় পদক্ষেপ যেটা আছে, সেটা হলো যে কালীন সারির যে তথ্যসমূহকে সংশ্লিষ্ট গতিশীল, তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, আচ্ছা, কালীন সারির যে তথ্যসমূহকে সংশ্লিষ্ট গতিশীল কেন্দ্রীভূত যে গড়, এই গড় দ্বারা ভাগ করে ভাগফলকে শতকরা হারে প্রকাশ করা হয়। তৃতীয় পদক্ষেপে গিয়ে যে গতিশীল যে কেন্দ্রীভূত গড়গুলো আছে, সেই গড় কালীন সারির তথ্যগুলোকে হচ্ছে সমূহকে গতিশীল কেন্দ্রীভূত গড় দ্বারা ভাগ করে ভাগফলকে কিন্তু শতকরা হারে প্রকাশ করা হয়। এখন এর ফলে কিন্তু যে মূল তথ্য হতে সাধারণ প্রবণতা এবং চক্রক্রমিক প্রবণতা দূর হবে যদি আমরা তৃতীয় পদক্ষেপ অনুসরণ করি, অর্থাৎ কালীন সারির তথ্যসমূহকে গতিশীল কেন্দ্রীভূত গড় দ্বারা ভাগ করে ভাগফলকে যদি শতকরা হারে প্রকাশ করা হয়, তাহলে যেটা হবে যে মূল তথ্য হতে সাধারণ প্রবণতা, মূল তথ্য হতে সাধারণ প্রবণতা টি ও চক্রক্রমিক প্রবণতা সি
উত্থান পতন দূরীভূত হবে। ঠিক আছে, এরপরে আমাদের আছে চতুর্থ পদক্ষেপ। চতুর্থ পদক্ষেপ কি? চতুর্থ পদক্ষেপে আছে সংশ্লিষ্ট প্রতি মাসের জন্য শতকরা মানসমূহের গড় নির্ণয় করে ঋতু সূচক পাওয়া যায়। অর্থাৎ যে সংশ্লিষ্ট প্রতি মাসের জন্য যে হচ্ছে আমরা শতকরা মান যে সমূহ থাকবে, শতকরা মান সমূহের যদি গড় নির্ণয় করতে পারি তাহলে ঋতু সূচক পাওয়া যাবে। এরপরে পঞ্চম পদক্ষেপে আছে ঋতুজ সূচকের যে সমষ্টি সেটা মাসিক সূচকের ক্ষেত্রে 1200 হবে। ঋতুজ সূচকের যে সমষ্টি সেটা যদি মাসিক হয় তাহলে হবে 1200। তবে চতুর্থ ধাপে যদি প্রাপ্ত ঋতুজ সূচক সমষ্টিতে কিছুটা ব্যবধান পরিলক্ষিত হয় সেটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, মাসিক যে হচ্ছে 1200 সূচক হবে সেটাতে কিন্তু কখনো কখনো পরিবর্তন হতে পারে। হ্যাঁ, ঋতুজ চতুর্থ ধাপে যেটা পাওয়া যায় সেটার সাথে প্রাপ্ত সূচকের সমষ্টির থেকে কিন্তু এটাকে যদি ব্যবধান হয়ে থাকে সেটা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? শুদ্ধি ব্যবহার করব। শুদ্ধি ব্যবহার করে আমরা একটা শোধিত ঋতুজ সূচক নির্ণয় করব। এখন এখানে শুদ্ধি আমরা কিভাবে ব্যবহার করব? অর্থাৎ আমরা চতুর্থ পদক্ষেপে যেটা পাবো মান, সেই মানটা যদি আমরা পঞ্চম পদক্ষেপে না পাই তাহলে আমাদের একটা শুদ্ধি ব্যবহার করতে হবে। শুদ্ধি ব্যবহার করে কিন্তু আমাদের শোধিত ঋতুজ সূচক নির্ণয় করতে হবে। এখন শুদ্ধি পদের একটা সূত্র আছে, এখন আমরা সেটা দেখব যে শুদ্ধি পদ সমান সমান উপরে থাকলো 1200, নিচে থাকলো অশোধিত ঋতুজ সূচকের সমষ্টি। ঠিক আছে, এখন শোধিত ঋতুজ সূচক সমান সমান আমরা কি বলতে পারি? সমান সমান আমরা বলতে পারি অশোধিত ঋতুজ সূচক গুণ শুদ্ধিপদ। এখন কালীন সারির ত্রৈমাসিক তথ্যের ক্ষেত্রে এই যে প্রক্রিয়াটা আমরা উল্লেখ করলাম সেই প্রক্রিয়ায় ঋতুজ সূচক নির্ণয় করা সম্ভব হবে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে ঋতুজ সূচক সমূহের সমষ্টি কিন্তু 400 হবে। আর যদি 400 না হয়, তা না হলে এক্ষেত্রেও শোধিত সূচক সংখ্যা নির্ণয়ের জন্য শুদ্ধিপদ ব্যবহার করতে হবে। হ্যাঁ, যদি ত্রৈমাসিক করি আমরা, এখানে কিন্তু আমরা মাসিক করেছি 1200, যদি আমরা ত্রৈমাসিক করি তাহলে হবে 400। যদি 400 হয় তাহলে কিন্তু আবার আমাদের একই সূত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, গতিশীল যে গড় অনুপাত পদ্ধতি আমরা এতক্ষণ দেখলাম, এই পদ্ধতিটার কিন্তু কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এখন আমরা সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করব। সুবিধা আছে, সুবিধাগুলো কি কি? এই পদ্ধতি সঠিকভাবে ঋতুজ সূচক নির্ণয় করে। হ্যাঁ, এই পদ্ধতি ব্যবহার করে সঠিকভাবে ঋতুজ সূচক নির্ণয় করা যায়।
এরপরে আছে 2 নম্বরে, এই পদ্ধতিতে একই সাথে সাধারণ ধারা ও চক্রক্রমিক উত্থান পতনের প্রভাব দূর করা যায়। এই পদ্ধতিতে একই সাথে সাধারণ ধারা ও চক্রক্রমিক উত্থান পতন দূর করা যায়। আচ্ছা, এরপরে কিছু অসুবিধা আছে। হ্যাঁ, অসুবিধাগুলো কি কি? নাম্বার 1, এই পদ্ধতিতে ঋতুজ সূচক নির্ণয় অপেক্ষাকৃত বেশি সময় সাপেক্ষ। এই পদ্ধতিতে ঋতুজ সূচক নির্ণয় বেশি সময় সাপেক্ষ। এই পদ্ধতি অনুসরণ করতে হলে গতিশীল গড় সম্পর্কে পূর্বে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এই পদ্ধতি ব্যবহার করতে হলে গতিশীল গড় অনুপাত সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকতে এবং 3 নম্বরে আছে যে এই পদ্ধতিতে কালীন সারির প্রথম ও শেষ দিকের শতকরা কেন্দ্রীভূত 40 নু গড় নির্ণয় করা সম্ভব হয় না। অর্থাৎ প্রথম ও শেষ দিকের কালীন সারির প্রথম ও শেষ দিকের শতকরা কেন্দ্রীভূত 40 নু গড় নির্ণয় করা সম্ভব হয় না। এটা অনেক সময় থিওরিতে আসতে পারে, আমি জানি না কিসে আসতে পারে, আমি কখনো এটা আসতে দেখিনি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রবণতা অনুপাত পদ্ধতি। প্রবণতা অনুপাত পদ্ধতিও হচ্ছে আরেকটা পদ্ধতি ঋতুজ যে ভেদের আমরা বের করছি, ঋতুজ ভেদের যে পরিমাপ বের করছি সেটা বের করার। আচ্ছা, প্রবণতা অনুপাত পদ্ধতি কিন্তু এই পদ্ধতিতে ঋতুজ সূচক নির্ণয়ের জন্য কিভাবে অগ্রসর হতে হয়, অর্থাৎ আগেরটাতে যেরকম হচ্ছে অনেকগুলো পদক্ষেপ ছিল, এটাতেও হচ্ছে কিছু স্টেপ আছে, আমরা সেগুলো দেখব। তো 1 নম্বরে আছে যে কালীন সারের যে প্রদত্ত উপাত্ত, হ্যাঁ, সেই উপাত্ত থেকে প্রথমে সাধারণ ধারা নির্ণয় করতে হবে। অর্থাৎ কালীন সারির যে তথ্য আমাদের কাছে আছে সেই তথ্য থেকে প্রথমে সাধারণ ধারা নির্ণয় করে নিতে হবে। এখন সাধারণ ধারা নির্ণয়ের অনেকগুলো কিন্তু পদ্ধতি রয়েছে। সেক্ষেত্রে সাধারণ ধারা নির্ণয়ের ন্যূনতম বর্গ পদ্ধতি প্রয়োগ করে সাধারণ ধারা অথবা দীর্ঘমেয়াদী প্রবণতা নির্ণয় করা হয়ে থাকে। অর্থাৎ ন্যূনতম বর্গ পদ্ধতি প্রয়োগ করা হয়। ঠিক আছে, এরপরে আছে 2 নাম্বার স্টেপে, সেটা হলো কালীন সারির উপাদান সমূহের মধ্যে গুণনমূলক সম্পর্ক বিবেচনা করা হয়। হ্যাঁ, কালীন সারির উপাদানগুলোর মধ্যে আমরা কি সম্পর্ক বিবেচনা করব? গুণনমূলক।
যদি গুণনমূলক সম্পর্ক হয়ে থাকে তাহলে প্রথম ধাপে প্রাপ্ত কালীন সারির প্রবণতা মানসমূহকে, অর্থাৎ এই সারিতে যখন আমরা প্রবণতা মান পেলাম, প্রবণতা মানসমূহকে মূল তথ্য দ্বারা ভাগ করে শতকরা আকারে প্রকাশ করতে হবে। হ্যাঁ, প্রাপ্ত কালীন সারির প্রবণতা মানসমূহকে মূল তথ্য দ্বারা ভাগ করে শতকরা আকারে প্রকাশ করতে হবে। এখন শতকরা আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে সেই মানটা হবে সাধারণ ধারা বর্জিত মান, অর্থাৎ শতকরা হারে প্রকাশ করা যে মান সেই মানটা হবে সাধারণ ধারা বর্জিত মান। এখন এই সাধারণ ধারা বর্জিত মানের একটা সূত্র আছে। সাধারণ ধারা বর্জিত মান আমরা কিভাবে বের করব, সেটা হলো কালীন সারির মূল তথ্য ডিভাইডেড বাই সাধারণ ধারা ইন্টু 100। ঠিক আছে, এখন যদি আমরা ধরি যে কালীন সারির মূল তথ্য হচ্ছে y ডিভাইডেড বাই t ইন্টু 100। এখন y অর্থাৎ y সমান সমান কিন্তু আমরা গুণন, যেহেতু গুণনমূলক সম্পর্ক ধরতেছি সেহেতু হচ্ছে t ইন্টু s ইন্টু c ইন্টু i ডিভাইডেড বাই t ইন্টু 100। এখন যদি এই t আর t বাদ পড়ে যায় তাহলে থাকে হচ্ছে s ইন্টু c ইন্টু i ইজ ইন্টু 100। হলো? এরপরে যে এখানে দেখা যাচ্ছে যে শতকরা আকারে উপস্থিত মানে ঋতুগত, চক্রক্রমিক ও অনিয়মিত ওঠানামা কিন্তু এখানে উপস্থিত আছে। এইটা বের করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে শতকরা আকারে উপস্থিত মান, সেই মানটার মধ্যে কি কি বিরাজমান আছে, সেটা হলো ঋতুগত, চক্রক্রমিক ও অনিয়মিত উঠানামা। হ্যাঁ, এই অনিয়মিত উঠানামাও এখনো আছে। এখন আমরা 3 নম্বর স্টেপে গিয়ে কালীন সারির উপাদানগুলোর মধ্যে যোজনমূলক সম্পর্ক বিবেচনা করব। এখন যদি যোজনমূলক সম্পর্ক বিবেচনা করা হয় সেক্ষেত্রে প্রবণতার মানসমূহ সাধারণ ধারা বিয়োগ করে, হ্যাঁ, প্রবণতার মানসমূহ থেকে সাধারণ ধারা বিয়োগ করে সাধারণ ধারা বর্জিত মান পাওয়া যায়। অর্থাৎ আমরা প্রথমে যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে গুণনমূলক, এখন যদি আমরা যোজনমূলক ভাবি তাহলে কি হবে? যোজনমূলক যখন ভাববো তখন হচ্ছে প্রবণতা মানসমূহ হতে সাধারণ ধারা বিয়োগ করে সাধারণ ধারা বর্জিত মান পাওয়া যাবে। এবং চতুর্থ পর্যায়ে গিয়ে যে সাধারণ ধারা বর্জিত মানসমূহ হতে সহজ গড় পদ্ধতিতে, অর্থাৎ মাসিক বা ত্রৈমাসিক গড় পদ্ধতিতে ঋতুজ সূচক নির্ণয় করা যায়। হ্যাঁ, সাধারণ ধারা বর্জিত মান হতে কিন্তু সহজ গড় পদ্ধতিতে, অর্থাৎ মাসিক বা ত্রৈমাসিক যে গড় পদ্ধতি আমরা আগে শিখেছিলাম সেই পদ্ধতিতে ঋতুজ সূচক নির্ণয় করা যায়। এবং ঋতুজ সূচক সমূহের যোগফল মাসিক সূচকের ক্ষেত্রে কত হবে? 1200, কিন্তু ত্রৈমাসিকের ক্ষেত্রে হবে 400, আমরা আগেও দেখেছি। তবে মাসিক সূচকের ক্ষেত্রে ও ত্রৈমাসিক সূচকের ক্ষেত্রে ঋতুজ সূচকের সমষ্টি যথাক্রমে যদি 1200 এবং 400 না হয়, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? 1200 এবং 400 যদি না হয় তাহলে আমাদের শুদ্ধিপদ ব্যবহার করে কিন্তু প্রকৃত বা সংশোধিত ঋতুজ সূচক বের করতে হবে। এখন যদি এটা না হয় তাহলে শুদ্ধিপদ ব্যবহার করতে হবে। এবং শুদ্ধিপদের আমরা জানি যে শুদ্ধিপদের হচ্ছে
আহ, সূচক নির্ণয়ের সূত্র আছে। শুদ্ধিপদ সমান সমান 1200 ডিভাইডেড বাই হচ্ছে মাসিক ঋতুজ সূচকের সমষ্টি আর যদি এটা হচ্ছে এইটা যদি হচ্ছে 400 হয় তাহলে এইটা হবে হচ্ছে ত্রৈমাসিক ঋতুজ সূচকের সমষ্টি। এখন শুদ্ধিপদ নির্ণয়ের পরে যে সংশোধিত ঋতুজ সূচক নির্ণয় করতে হবে, সেই সংশোধিত ঋতুজ সূচক নির্ণয় করতেও কিন্তু আমাদের একটা সূত্র লাগবে। সেই সূত্রটা হবে সংশোধিত ঋতুজ সূচক সমান সমান ঋতুজ সূচক ইন্টু শুদ্ধিপদ। তো বইয়ে অনেকগুলো হচ্ছে উদাহরণ দেয়া আছে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়া আছে। আশা করি তোমরা বইয়ের থিওরি পড়ে উদাহরণ দেখে বাসায় প্র্যাকটিস করে ক্লিয়ার করে নিবে এবং ইনশাল্লাহ পরীক্ষায় যেভাবেই আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে। অর্থাৎ আমাদের নবম অধ্যায়ের যেটা হচ্ছে দশম অধ্যায়ের নবম অধ্যায়ের আমাদের সর্বশেষ ক্লাস ছিল আজকে। নবম অধ্যায় শেষ হয়ে গেল, এখন দশম অধ্যায়ের দুইটা ক্লাস আমি নিব। দশম অধ্যায় পুরোপুরি থিওরিটিক্যাল, তোমরা জানো। দশম অধ্যায়ের দুইটা ক্লাস হবে, দুইটা ক্লাস হয়ে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ এর মধ্যে তোমরা দেখতে থাকো, যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু আমাকে মেসেঞ্জারে নক করতে পারবে। হ্যাঁ, অন্য অন্য সময়ের মতো মেসেঞ্জারে নক করে জিজ্ঞেস করতে পারবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ।